আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। দর্শক, আপনি যে দল করেন, যে মত করেন, আপনি যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, আমি বলছি যে দেশের এই সংকটকালে বিএনপি এখন শাসক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই শাসক দলের আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ আওয়ামী লীগের আছে বাংলাদেশের অর্ধেক জনগণ। এই জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে যদি আজকে এই পরিস্থিতি বিএনপি মোকাবেলা না করে, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। শুধু দুঃখ বলে একটা দাড়ি দিয়ে বা একটা ফুল স্টপ দিলে হবে না, দুঃখটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এগুলো আমরা বলছি, আমরা ফিল করছি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এই কথাগুলো বলবার চেষ্টা করছে। আজকে খুব ভোরবেলা বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজির একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ক্রাইসিস গ্রুপ আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি অলাভজনক বৈশ্বিক বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আমরা বলতেই পারি যে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজির এই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর বিশ্লেষণ। গত 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের এক বিশাল মাইল ফলক হলেও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে পথ কতটা পিচ্ছিল এই প্রতিবেদনে সেটি উঠে এসেছে। এবং কেন বলা হচ্ছে টিকে থাকতে হলে বিএনপিকে হয়তো আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া বা সমঝোতার পথে হাঁটতেই হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। আজকের ভিডিওতে আমরা আইসিজির পুরো প্রতিবেদনের আলোকে দেখতে চাই যে আমাদের কথার সাথে আইসিজির কথাটা কতটা মিলছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনে পরিষ্কার বলেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল এই সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। যদিও সহিংসতা ও বাধার আশঙ্কা ছিল, কিন্তু তারপরেও একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। আইসিজি বলছে এই সরকারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে। তবে প্রশ্ন উঠছে সক্ষমতা নিয়ে। আইসিসি যদিও বলছে এই সরকারের উপর জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, ওই অর্থে আমরা কাগজে কলমে কি দেখাচ্ছি, কাগজে কলমে ভোট হয়েছে, ভোটের উপস্থিতি হয়েছে এবং এই সরকারের যে দলটি বিএনপি, সেটা বেশ বড় ধরনের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখানে কে অংশগ্রহণ করলো না করলো সেটি বিবেচনায় নেয়নি আইসিজি। তার প্রেক্ষিতেই বলছে যে সমর্থন এবং ম্যান্ডেট রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই যে জনসমর্থন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে অনেকের মনেই সংশয় আছে, তারা কি জনগণের এই বিশাল প্রত্যাশা পূরণ করতে পারবে। অতীত কর্মকাণ্ড মানে অতীতের বিতর্কিত বলতেও প্রায় 2 দশক আগের সর্বশেষ বিএনপির শাসন 2001-06 আমলকে মানুষ বিবেচনায় নিচ্ছে যে বিএনপি কি এই জনপ্রত্যাশা পূরণ করতে পারবে। এবং আজকে ভঙ্গুর দেশ এক প্রকার, আজকে যদি বলেন যে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী যে ভঙ্গুর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সব কিছু নতুন করে গড়ে তুলতে হচ্ছিল। আজকেও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। এগিয়ে গিয়ে এই যে মাঝখানে যে ইউনূসের শাসনটি, এই শাসনটি আমাদেরকে বহু পিছিয়ে দিয়েছে। এই অর্থে আজকে যদি 72-এর সাথে তুলনা করেন, 72-73-এর সাথে, তার চাইতে কোনো অংশে কম নয়। এই ভঙ্গুর দেশটাকে কি বিএনপি গড়তে পারবে, এটা জনমনে প্রশ্ন এবং আইসিজিও এই প্রশ্নটা তুলছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক নানা রকম ক্রাইসিস যুক্ত হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে। নতুন সরকারের শপথ নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত বাংলাদেশের জন্য
মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আইসিজির মতে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি এখন চরম ঝুঁকিতে। জ্বালানির দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে বিএনপির জন্য সবচাইতে বড় পরীক্ষা। ইউনূস সরকারের আমলের অব্যবস্থাপনা কাটিয়ে উঠে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে না পারলে জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আইসিজির প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে মাত্র 6টি আসন পেয়েছে, তাও জামাতের সাথে সমঝোতা করে। অথচ জামাত তাদের ইতিহাসের সেরা একটা আর্টিফিশিয়াল ফল করেছে। এখন প্রশ্ন হলো, আন্দোলনের জুলাই সনদের আমূল সংস্কারের দাবিগুলো বিএনপি কতটা বাস্তবায়ন করবে? এই প্রতিবেদনে বলা হয়েছে কিছু সুদূর প্রসারী পরিবর্তনের বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতা তৈরি করতে পারে। এই প্রতিবেদনে খুব উল্লেখযোগ্য একটি বিষয়, এই নানা বিষয়ের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আইসিজি বলছে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের একটি বিশাল সমর্থন ভিত্তি রয়েছে। তাই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে দূরে রাখা বাস্তবসম্মত নয়, বরং এতে অস্থিরতা ও সহিংসতার ঝুঁকি বাড়বে। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপি সরকারের উচিত হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা। তবে শর্ত হলো নেতৃত্বে পরিবর্তন। এটি যদিও আইসিজি বলছে, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য কতটা গ্রহণযোগ্য সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে আইসিজি এমনটা বলছে যে জনরোষ আছে, আইনি দণ্ড রয়েছে। এখন আজকের বাংলাদেশে এতদিন পরে এসে তার বিরুদ্ধে কি জনরোষ আছে, কতটা জনরোষ আছে এবং আইনি দ্বন্দ্বটাও প্রশ্নবিদ্ধ দণ্ড। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ড, এই ট্রাইব্যুনালটাই তো প্রশ্নবিদ্ধ। সেই ট্রাইব্যুনালের দণ্ড কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও প্রশ্ন আছে। আইসিজি মনে করে যদি শেখ হাসিনার পরিবর্তে সজীব ওয়াজেদ জয় বা অন্য কেউ নেতৃত্বে আসেন এবং দলটি যদি অতীতের ভুলের দায় স্বীকার করে, তবেই তাদের বৈধতা ফিরে পাওয়া সহজ হবে। অতীতের ভুল কি ভুল? জুলাই আগস্টে ওই যে রাষ্ট্রকে রক্ষা করা, এটা কোনো ভুল না। আইসিজির এই কথার সাথে অন্ততপক্ষে আমরা একমত নই। জুলাই আগস্টে শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেই সরকার ছিল রাষ্ট্র, আর রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী সংগঠন বলি, ব্যক্তি বলি, তারা সংগ্রাম করেছে। একটা পর্যায়ে রাষ্ট্রেরও অনেক অর্গান ওই তাদেরকে সমর্থন দিয়েছে। সেনাবাহিনীর কথা যদি বলেন, সমর্থন দিয়েছে। এখানে ভুলের কিছু নেই। হ্যাঁ, আওয়ামী লীগের 16 বছরের শাসনে যদি কিছু ভুল থাকে সেটার জন্য অবশ্যই ভুল স্বীকার করতে হতে পারে, যে আমরা ভুল করেছি, আমাদের এখানে দুষ্ট লোক এসে দুষ্টুমি করেছে, গুপ্ত জামাত শিবির এসে ঢুকে নানা রকম অপকর্ম করেছে, আমরা বুঝতে পারিনি, ভবিষ্যতে আমরা দেশ চালাবো, এগুলো মাথায় নিয়ে এগুলো কথা বলতেই পারেন, বলা হতেই পারে। এর বাইরে আইসিজি একটি অত্যন্ত সংবেদনশীল দিকে আঙ্গুল তুলেছে। অন্তর্বর্তীকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত হাজার হাজার আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ভিত্তিহীন মামলা হয়েছে। অনেককে 18 মাসের বেশি সময় ধরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ক্রাইসিস গ্রুপের স্পষ্ট আহ্বান, বিএনপি সরকারকে এই মামলাগুলো পর্যালোচনা করতে হবে। বিচার বিভাগকে যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না করা হয় তা নিশ্চিত করতে হবে। এমনকি দলের ভেতরকার বা ডানপন্থী জোটের চাপ থাকলেও বিএনপিকে উদারতা দেখাতে হবে, যাতে দেশ অস্থিতিশীল না হয়। প্রতিবেদনের শেষ অংশে বলা হয়েছে, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন দূর করা এখন বিএনপির অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অভ্যন্তরীণ ক্ষেত্রে পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং উগ্রবাদ বা রোহিঙ্গা সংকটের মতো ঝুঁকি মোকাবেলায় বিএনপিকে কঠোর হতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিবেদনটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জয়ী হওয়ার চেয়ে রাষ্ট্র পরিচালনা এবং স্থিতিশীলতা বজায় রাখা অনেক বেশি কঠিন।
বিএনপি কি পারবে আওয়ামী লীগের বিশাল জনবলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বা সমঝোতায় এনে একটি শান্ত বাংলাদেশ গড়তে, নাকি রাজনৈতিক প্রতিহিংসা দেশটিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেবে? এখন এটি দেখার বিষয় যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয় কিনা, এবং শুভবুদ্ধির উদয় হয়ে সত্যিকার অর্থে একদম নির্মোহভাবে বলছি যে এই মুহূর্তে বিএনপির আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া, আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। আওয়ামী লীগকে বলা যে আপনারা আসেন, রাজনীতি করেন, কিন্তু কোনো সহিংসতা করবেন না। আওয়ামী লীগ, আমি যতদূর মনে করি এই মুহূর্তে এটিও মেনে নেবে। আওয়ামী লীগ প্রয়োজনে 5 বছরের জন্য অপেক্ষা করবে, যে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করবে তারা নিজেরা, যদি তারা রাজনীতিতে সুযোগ পায়, রাজনীতি করার সুযোগ পায়। বিএনপির একান্তভাবে উচিত আওয়ামী লীগের সাথে নিয়ে সেই রাজনীতির সুযোগ দেওয়া। আওয়ামী লীগ বিএনপির জন্য ক্ষতির কারণ হবে না। ক্ষতির কারণ হবে বিএনপি যাদের নিয়ে এখন চলছে সেই জঙ্গি গোষ্ঠী। কারণ তাদের জুলাই আগস্টে যে লক্ষ্য ছিল আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের সরকার, তাদের সেই সরকার গঠিত হয় নাই, যার কারণে পতনের নানা রকম পরিকল্পনা তারা সাজাচ্ছে বিএনপির পতনের, বিএনপিকে আউট করে দেওয়ার, বিদায় করে দেওয়ার। যে পথে আমি গতকালকে একটা ভিডিও করেছি যে পথে আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছে সেই পথেই বিএনপিকে বিদায় করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমি বিএনপি প্রধান তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারকদের বলবো যে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। এখনই সময় আওয়ামী লীগের শরণাপন্ন হন, আওয়ামী লীগকে সাথে নিয়ে আসুন। ওই জঙ্গি গোষ্ঠী যতই বাধা দিক, যদি বাধা দিতে আসে তাদেরকে দমন করুন। এছাড়া কিন্তু আপনাদের বাঁচার উপায় নেই। বাঁচতে হলে আওয়ামী লীগকে সাথে নিয়ে বাঁচুন, দেশকে সাথে নিয়ে বাঁচুন। আর যদি মরতে চান আপনারা মরুন, দেশকেও মেরে ফেলবেন। এখন কি করবেন এটি আপনাদের বিষয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্নটা শুধু ক্ষমতার নয়, প্রশ্নটা হলো এই ক্ষমতা সামলানোর মতো পরিস্থিতি আদৌ বাংলাদেশে আছে কিনা। একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে তীব্র রাজনৈতিক হিসাব নিকাশ। এখন বিরোধী দল যারা আছে তাদের সঙ্গেও অনেক চেক এন্ড ব্যালেন্স করে বিএনপি সরকারকে পথ চলতে হচ্ছে, পথ চলতে হবে। এবং বৃহত্তম দল আওয়ামী লীগ রয়েছে বাইরে, তার চাপটিও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাঝেই আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ, এটি ব্রাসেলস ভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। এটি গত প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে মন্তব্য করে, পরামর্শ দেয়, নানান ধরনের প্রবন্ধ নিবন্ধ তুলে আমাদেরকে হেদায়েত করবার চেষ্টা করে। আজকে 23 এপ্রিল ব্রাসেলসে এটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 2-1টি কাগজে এটি নিয়ে নিবন্ধ ছাপা হয়েছে বা প্রতিবেদনও হয়েছে। আমি এখান থেকে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আমার কাছে এটি মনে হয়েছে। এটির শিরোনাম হচ্ছে বাংলাদেশ নিউ গভর্নমেন্ট গেটস ডাউন টু বিজনেস, মানে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়লো বা নেমে পড়েছে। হ্যাঁ, সরকার তো কাজে নেমে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি 60 দিন অতিক্রান্ত হয়েছে, সরকার 60 দিনের একটি মূল্যায়নও করেছে। বাট সরকার মনে করছে এই 60 দিনে তারা বেশ সাফল্য অর্জন করেছে, কিন্তু আসলে লক্ষ্যটা কি নির্ধারণ করেছে তার উপরে নির্ভর করবে। বাংলাদেশের এই মুহূর্তে যে চাহিদা, জনমনে যে চাহিদা, বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি সকল কিছুর প্রেক্ষিতে, কারণ গত 18 মাসে বাংলাদেশের যে ভিত্তি এটিকে একেবারে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়ে গেছে ইউনূস গং। তাদের যে তথাকথিত অন্তর্বর্তী সরকার, এই সরকার বাংলাদেশকে মানে কেউ বলেন 50 বছর, কেউ বলেন 100 বছর পিছিয়ে দিয়ে গেছে। আমি সেই আলোচনায় যেতে চাই না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে কথাগুলো বলেছে সেটি নিয়ে সংক্ষেপে কথা বলবো, মোটেই বড় করব না। প্রায় 15-16টির মতো সাবহেড আছে। এগুলো হচ্ছে এরকম: ওভারভিউ আফটার দ্য আপরাইজিং, এ মিক্সড রেকর্ড। আমি বাংলায় বলি যে সারাংশ, অভ্যুত্থানের পর মিশ্র রেকর্ড, নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন যেটা ফেব্রুয়ারিতে ঘটেছে, ভোটের উৎসব, এই ভোটকে তারা সেভাবেই দেখেছে, বিএনপির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতা হস্তান্তর, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ভবিষ্যতের চ্যালেঞ্জ সমূহ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই জায়গায় 2-4টে কথা আছে, রাজনৈতিক সংস্কার, জননিরাপত্তা ও বিচার, অধিকার ও মীমাংসা, সামাজিক পরিবর্তন ও লিঙ্গীয় রাজনীতি, পররাষ্ট্রনীতি, উপসংহার। এইভাবে তারা সাজিয়েছে বেশ বড় সড়ো।
সেখান থেকে আমি আসলে অর্থনীতির চ্যালেঞ্জটা এটি এই মুহূর্তে তীব্রভাবে প্রকট। আসলে এটি নিয়ে আসলে আলাদা আলাদা অনেক স্টোরি করবার আছে। জ্বালানি তেলের সংকটের কারণে অর্থনীতিতে যে অভিঘাতগুলো হচ্ছে সেটি নিয়ে কথা বলবার মতো আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সর্দার ইউনূস দেশটাকে যে মবের রাম রাজত্ব বানিয়ে গেছে, সেই মব থেকে আমরা এখনো নিষ্কৃতি পাইনি। তো এইসব বিষয় নিয়ে আলাদা আলাদা করে আমরা হয়তো সময় হলে কথা বলবো। আজকে সংক্ষেপে এটি নিয়ে কথা বলি। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, তারা বলছে যে এখন সরকারের জন্য এমন এক সতর্কবার্তা তারা দিচ্ছে, এটিকে তারা বলছে সরকারের জন্য, বিএনপি সরকারের জন্য, তারেক রহমানের জন্য ওয়েক আপ কল। এই ওয়েক আপ কল যদি মিস করে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তাহলে তাদের সামনে অনেক ধরনের জটিলতা তৈরি হবে। সেটি নিয়েই একটু ছোট করে কথা বলবো। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, শুনছিলেন আমি হড়বড় করে কিছু কথা বললাম। তো আসলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই কথাগুলি বলছে যে একদিকে ভাঙা অর্থনীতি, ইউনূস সাহেব বরবাদ করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে, এটিকে ট্র্যাকে তোলাই এখন একটি বড় কাজ। এবং সকলের দৃষ্টি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার 15 বছরে কি করে গেছে, সকলের দৃষ্টি। বিএনপিরও কিছু কিছু মন্ত্রী এখন গ্যাস সংকটের জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে, জ্বালানি সংকটের জন্য দোষারোপ করছে, হামের টিকা আনেনি ইউনূস সরকার তার জন্য দোষারোপ করছে। দোষারোপের রাজনীতি চলতেই থাকবে, কিন্তু সরকারে এখন স্টিয়ারিং এখন মানে বিএনপির হাতে, তারেক রহমানের হাতে। তারা যদি এখন ভুল করে তার খেসারত তাদেরকে দিতে হবে। এই কারণেই ক্রাইসিস গ্রুপ কি বলছে, একদিকে ভাঙা অর্থনীতি, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন। আমরা দেখছি এই 60 দিন বয়সী বা 2 মাস বয়সী সরকারে তার বিরোধী দল জামাতে ইসলাম এবং তার যারা সাথীরা আছে সকলে মিলে সরকারকে কি পরিমাণ টক্কর দিচ্ছে। দু একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি ব্যারিস্টার রুমি ফারহানার কথা বলতে পারি, তিনি একা যেভাবে সরকারকে মানে সার্বক্ষণিকভাবে মানে রোস্ট করছেন, এটি সরকার কিভাবে মোকাবিলা করবে সেটি সামনের দিনগুলোতে আমরা আসলে বুঝতে পারবো। তো ক্রাইসিস গ্রুপ বলছে এই টানাপোড়েন আর এই যে অর্থনীতির ভঙ্গুর অর্থনীতি, এর মাঝখানে পড়ে গেছে বিএনপি সরকার। এই কারণেই প্রশ্ন একটাই, বিএনপি কি সত্যিই এই দুই বড় সংকট একসাথে সামলাতে পারবে? ক্রাইসিস গ্রুপ এই প্রশ্নটি তুলেছে। তারা বলছে যে সামনের পথ মোটেই সহজ নয়, উল্টো বলছে যে এটি অত্যন্ত কঠিন সামনের পথটি। কারণ সরকার যদি এটি বুঝতে না পারে, প্রপারলি অ্যাড্রেস করতে না পারে, তাহলে হবে না। এক জায়গায় পারলো আরেক জায়গায় পারলো, তাহলে কিন্তু হবে না। দুই ফ্রন্টে, বিশেষ করে এই যে দুটি নিয়ে কথা বলছি, অর্থনীতি এবং রাজনীতি, এই দুই ফ্রন্টে কোথাও যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়, দেশ আবারও অস্থিরতার দিকে যেতে পারে। এটি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বর্তমান সরকারকে সতর্ক করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের উপর সরাসরি চাপ সৃষ্টি করেছে। এটা আরো অনেকদিন আমাদেরকে বয়ে বেড়াতে হবে, এটা সময়ের সাথে সাথে আরো তীব্র হবে। এখন থেকে যদি আমরা প্রিকশনটা না নিই, সংশোধনের জায়গায় হাত না দিই, কাজ না করে সরকার, তাহলে সরকারের জন্য চ্যালেঞ্জগুলো জটিল হয়ে যাবে। আপনারা দেখুন যে দৈনন্দিন জীবন থেকে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিটি শাখায় জ্বালানির কারণে প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ছে। নিত্যপণ্য মূল্য থেকে আরম্ভ করে, পরিবহন থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে এবং বিদ্যুতের মূল্য পর্যন্ত সরকার বাড়াচ্ছে। এলপিজির দাম কয়েকদিনের ভিতরে 2 দফায় প্রায় 600 টাকা বাড়িয়েছে। জনজীবন আসলে নাবিশ্বাস উঠে গেছে এইসব কারণে। এগুলোর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। অর্থাৎ নতুন সরকারের জন্য তারা বলছে যে প্রথম বড় পরীক্ষা হচ্ছে অর্থনীতি টিকিয়ে রাখা এবং প্রবৃদ্ধি ফিরিয়ে আনা। প্রবৃদ্ধি আমাদের খারাপ হবে, কাঙ্ক্ষিত হবে না, এডিবি বলছে, আইএমএফ বলছে, বিশ্ব ব্যাংক বলছে, আর আমাদের অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারাও বলছে 3.9, 4, 4.1 এইরকম জায়গায় ঘোরাফেরা করবে, যেটি দীর্ঘদিন ধরে 6-এর উপরে 7 এবং 7-এর কিছু উপরে আমরা দেখেছি। তো ক্রাইসিস গ্রুপ বলছে যে সবচেয়ে স্পর্শকাতর অংশ হলো আওয়ামী লীগ প্রসঙ্গ রাজনীতির জায়গাটিতে। তারা বলছে যে এই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে বাদ দেওয়া বাস্তবসম্মত নাও হতে পারে। আমি ক্রাইসিস গ্রুপের কথাটাই বললাম। তারা আওয়ামী লীগের অনেক সমালোচনা করেছে এই প্রতিবেদনে, কিন্তু তারা, যেহেতু আমি সরকারের চ্যালেঞ্জটা বলছি, সে কারণে এই জায়গাটিতে আমি হিট করতে চাই। তারা বলছে যে এটি বাস্তবসম্মত হবে না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার সংসদে এটি আইন হিসেবে পাশ করেছে। সরকার কিছুতেই চাইছে না আওয়ামী লীগকে রাজপথে মোকাবেলা করতে বা রাজনীতিতে মোকাবেলা করতে।
কিন্তু ক্রাইসিস গ্রুপ বলছে এটি ভুল হবে, কারণ আওয়ামী লীগের একটি বড় জনভিত্তি রয়েছে। এখন রাজনীতি যদি রাজনীতি দিয়ে করা হয় তাহলে সেটিকে মোকাবেলা করা সহজ হয়, কূটকৌশল দিয়ে রাজনীতিকে আসলে মোকাবেলা করা দীর্ঘ সময় পর্যন্ত সম্ভব হয় না। ক্রাইসিস গ্রুপ একই সঙ্গে সতর্ক করেছে, এই সিদ্ধান্ত যদি রাজনৈতিক প্রতিহিংসা বা চরম অবস্থানের দিকে যায়, যেটা ইতিমধ্যে আমরা দেখেছি, অনেকেই বলছেন বিশ্লেষকরা যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারে থাকাকালে 17 বছর বিএনপিকে অনেক যন্ত্রণা দিয়েছে, জামাতে ইসলামকে অনেক কষ্ট দিয়েছে, এখন তারা সেটি যদি প্রতিহিংসা হিসেবে নেয়, চরম অবস্থানের দিকে চলে যায়, ক্রাইসিস গ্রুপ বলছে সেটা নতুন করে সহিংসতা এবং অস্থিরতা তৈরি করতে পারে কি আসলে করবে। এই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপিকে তাই একটি জটিল ভারসাম্য রাখতে হবে। একদিকে রাজনৈতিক সংস্কার, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, 31 দফা দিয়েছে, ঐক্যমত্য কমিশনের অনেক সংস্কার আছে যেটি নিয়ে বিরোধী দলের সঙ্গে তাদের টানাপোড়েনটি চলছে, প্রতিনিয়ত তারা কথা শুনছে। এগুলো কিভাবে মোকাবেলা করবে, এগুলো তাদেরকে যথাযথভাবে অ্যাড্রেস করতে হবে এবং সরাসরি বলছে প্রতিহিংসার রাজনীতি এড়িয়ে চলতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা পর্যালোচনা এবং কিছু ক্ষেত্রে মানবিক ও আইনি ভারসাম্য রক্ষা করার কথা বলেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মানবিক, নিঃসন্দেহে সরকার মানবিক হলে এই জায়গাগুলো দেখবে। আমরা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে দেখলাম সরকার বা আইন আদালত মানবিক, কিন্তু অনেক প্রবীণ বয়োবৃদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা, সাবেক এমপিরা কারাগারে আছেন, অনেকে কারাগারে থেকে নানান কারণে অন্তর্বর্তী সরকারের আমলে প্রাণ হারিয়েছেন, নানান ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। এই সরকার যদি সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করে তাহলে আমার মনে হয় ক্রাইসিস গ্রুপ যে সতর্কবাণীটা দিচ্ছে সেটি আমার মনে হয় তাদের জন্য আসলে আমলে ভালো হবে সত্যিকার অর্থে। ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশকে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক চাপও সামলাতে হবে। কূটনীতির কথা আসছে, মানে তারেক রহমান বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার আগে। হ্যাঁ, আমরাও চাই বাংলাদেশ সবার আগে। বাংলাদেশকে সবার আগে রাখবার জন্য বিশ্বের সঙ্গে, গ্লোবালাইজেশনের যুগে সকলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কারো সঙ্গে বুকে বুকে সম্পর্ক, কারো সঙ্গে পিঠে পিঠে সম্পর্ক, সেটা দিয়ে কিন্তু এই জমানায় পার পাওয়া যাবে না। ক্রাইসিস গ্রুপ স্পষ্ট করে বলেছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখতে হবে বা রাখার দিকে গুরুত্ব দিয়েছে তারা। মধ্যপ্রাচ্য সংকটের প্রসঙ্গটা আবারও তুলেছে, বলছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই যে ভারসাম্যের যে রাজনীতি করতে হবে, কূটনীতি করতে হবে, সেই জায়গায় এই ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো কি হবে, এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এবং বলছে যে সব মিলিয়ে ক্রাইসিস গ্রুপের বার্তাটা আপনারা শুনুন, বলছে যে এই সময়টা কোনো সাধারণ শাসনকাল নয়। তারেক রহমানের জন্য, বিএনপির জন্য 17-18 বছর পরে তারা ক্ষমতায় এসছে, বলছে তাদের জন্য এই সময়টা কোনো সাধারণ শাসনকাল নয়, এটা এক ধরনের পরীক্ষার সময়। তাহলে এই পরীক্ষায় পাশের ব্যাপার আছে, ফেলের ব্যাপার আছে। বিএনপি এবং তারেক রহমান পাশ করবে না ফেল করবে, সামনের দিনগুলো তা বলবে। তবে লক্ষণ ইতিমধ্যেই, আমি খারাপ বলবো না, কিন্তু আসলে তারা যে উদ্যমে শুরু করেছিল, যে কথাগুলো বলে শুরু করেছিল, সেখানে কিছুটা ম্রিয়মান হয়ে পড়ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এছাড়া যেখানে একদিকে অর্থনীতি দাঁড় করাতে হবে, এটি একটা বড় চ্যালেঞ্জ, অন্যদিকে রাজনীতিকে সংঘাতের পথ থেকে টেনে আনতে হবে সাম্যের জায়গায়, সহাবস্থানের জায়গায়। আর সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্ত যদি ভারসাম্য হারায় তাহলে সংকট শুধু সরকার নয়, শুধু বিএনপি নয়, শুধু তারেক রহমানকে নয়, পুরো দেশকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।